ইউনূস সরকার যদি, প্রফেসর ইউনূস যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। আই রিপিট, প্রফেসর ইউনূস যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা কেউ ভারতীয় আধিপত্যবাদের জন্য বিগত সময়ে রক্ত ঝরাই নাই, এবং কেউ ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। ভিজিবল যে রিফর্ম হচ্ছে এবং রিফরমেশন যে কনস্ট্রাকটিভ একটা পর্যায়ে আসছে, সেটা তাকে বলা যে আমরা যতটুকু জানি প্রত্যেকটা কমিশনের রিপোর্টগুলো মোরলেস কাছাকাছি পর্যায়ে, যেটা আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে, যে আমাদের কাছে চলে আসবে এবং পলিটিক্যাল ঠিক ওই রকম সময় একটা যে ভারতীয় ইন্ধনে ভারতীয় মতদে বাংলাদেশে একটা অ্যানার্কি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যাতে ইউনূস সরকার চলে যায় এবং এগুলো যাতে থমকে যায়। এগুলো যদি থমকে দেয়, উপমহাদেশে এবং বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সেনা কর্মকর্তাদের রাজনীতিতে অযাচিত প্রভাবের একটা ইতিহাস রয়েছে। এটা সবসময় আমরা দেখেছি। ইভেন এটা কিন্তু ইন্ডিয়াতেও নাই। আপনি দেখবেন যে সম্প্রতি দু একটা ঘটনা ঘটেছে ইন্ডিয়াতে, যে তাদের ইন্টারনাল পলিটিক্সে সেনা কর্মকর্তারা নাক গলায় না। এটা সেনাবাহিনীদের আলাদা একটা, তার একটা ডিসেন্ট ফোর্স, তারা একটা এলিট ফোর্স, তাদের একটা নিজস্ব দায় দায়িত্ব কাজ কারবার রয়েছে, দে আর ডিলিং উইথ দিস, এবং তারা ওই কাজ নিয়েই স্বচ্ছন্দে থাকতে বেশি পছন্দ করে। বাট বাংলাদেশে আমরা এটা বিভিন্ন সময় দেখেছি, এবং বাংলাদেশে সেনাবাহিনীর বিভিন্ন সময় বিভিন্ন লোকদের দেখেছি ক্ষমতা গ্রহণের, এটা কম বেশি দেখেছি। এটা কেবল বাংলাদেশই হয়, আর পাকিস্তানে তো হয়েছে, আমরা দেখেছি। তো সেনাপ্রধানের যে বক্তব্য আসলে রাজনীতি বা এই যে নির্বাচন নিয়ে যে বক্তব্য, এটা আমার যতটুকু জানাশোনা সেটা হচ্ছে তাদের কোড অফ কন্ডাক্টের বাহিরে। সে আসলে এভাবে রাজনীতির কথাটা, ভোটের কথাটা বলতে পারেন না। তারপরেও তো ওই যে আমার রবি ভাই বললেন যে সবাই কি সব মেনে, থিওরি মেনে চলে? আমরা চলে না। আমরা হচ্ছি ওই জাতি যেটা নিয়ম না মানার জাতি। আমরা নিয়ম না মেনে চলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এইটাই হচ্ছে আমরা। সো ওই হিসাবে সেনাপ্রধান বলছে, তার মতো করে বলছে। এখন লোকজন কিছু সমালোচনা করতেছে। আমিও করলাম। অনেকেই করছে, করবে। আবার দেখবেন যে আবার ঠিক হয়ে যাবে ২ দিন পরে। তবে যেটা হচ্ছে প্রত্যেকে আমার লিমিটটুকু, আমার দায়িত্ববোধটুকু আমার বুঝা উচিত। কি করণীয় এবং কি করণীয় না। কি ডোজ এবং ডোন্ট, এই বিষয়টা যদি আমরা বুঝি, তাহলে আমাদের জন্য সবচাইতে সুন্দর হয় একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে উম দেখেন, আ আমরা যদি এভাবে একটু বলি, এই যে একটা ক্রাইসিস মোমেন্টটা তৈরি হলো, আপনি কয়েকটা ছোট বিষয়কে একটু খেয়াল করেন। যে ক্রাইসিস মোমেন্টটা ওই সময়ই হলো যখন দেখেন বিডিআর বিচারের কিন্তু খুব আমরা একটা ভালো পর্যায়ে আসছি। হাসিনার বিচারের কার্যক্রমের বেশ ডেভেলপ হয়েছে। এই বিষয়গুলো। ওই সময় একটা অস্থিতিশীল অবস্থা। আমি রবি ভাইকে ধন্যবাদ দিব যে রবি ভাই একটা খুব চমৎকার কথা বলছে, এবং যে এটা স্বীকার করেছেন যে আসলে আমরা একটা ভারতীয় চালের মধ্যে কিন্তু পড়ে গেছি, পড়তেছি, আমাদেরকে ফেলা হচ্ছে। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক। আমরা, এবং এইটা কিন্তু আমরা সাধারণ মানুষগুলো আমরা কি দেখতে চাই? যারা রাজনীতিবিদ, যারা বিএনপি, জামাত, এই এত বড় রাজনীতিবিদ, তারা, তাদের কাছ থেকে ভুল কিছু আমরা দেখতে চাই না, শুনতে চাই না। তারা ভারতীয় টোপের মধ্যে তারা পা ফেলবে কেন? এটা আমাদের কষ্ট লাগে। এর জন্য হচ্ছে আমরা অনেক সময় আমাদের অ্যাঙ্গার, আমাদের কষ্ট, যে আসলে বিএনপি কি বুঝে না? বিএনপি এত বড় রাজনৈতিক দল, তারা ভারতীয় পালসটা কি বুঝে না? ভারত কি চায়? এটা নাথিং এলস। আমার সাথে রবিবার তো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই। মোস্তাফিজ ভাইয়ের সাথে আমার কোনো আছে। রবি ভাইও দেশ চায়, দেশ সুন্দর অগ্রগতি চায়, দেশ ভালোভাবে চলুক। আমিও চাই, মোস্তাফিজ ভাইও চায়, হাসিন ভাইও চাইছে, সবাই, প্রত্যেকে আমরা যারা থাকি। কিন্তু এখন দেখা যায় একেকজনের প্রকাশ, একেকজনের থিংকিং, একেকজনের এনালাইসিস হচ্ছে একেক রকম। আসলে দেখেন, আমরা সবসময় আরেকটা বিষয় হচ্ছে আমাদের, আ এটা হচ্ছে আমাদের একটা জাতিগত অভ্যাস বলবো। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ক্রেডিট নিতে পছন্দ করি। আমরা অন্যকে ক্রেডিট দিতে চাই না। এবং আমরা অন্যের মতামতকে কখনো সম্মান করি না। আমরা সবসময় আমার নিজের মতটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে বেশি অভ্যস্ত। এটা হচ্ছে বাংলাদেশের জাতিগত সমস্যা। এটা সবার মধ্যে রয়েছে এটা। দেখেন, আ আমরা বিগত জুলাই, অগাস্টে কি হয়েছে না হয়েছে, প্রত্যেকের অবস্থান আমরা এটা সবার কাছে, জাতির কাছে ক্লিয়ার। বিএনপির অবদান কি ছিল?
জামাতের অবদান কি? ছাত্র সবাই। কিন্তু এর পরবর্তীতে সবাই বলা শুরু করলো, "এটা তো আমরা করেছি, এটা আমাদের ফসল।" এই বিষয়গুলো আমরা যারা তরুণ প্রজন্ম এবং আমরা যারা ইয়াং, যারা রাজনীতি চিন্তা করি, বুঝি বা মানুষের এই যে কথাবার্তাগুলো, এগুলো আমাদেরকে কষ্ট দেয়। কারণ হচ্ছে আমাদের রাজনীতিবিদরা হচ্ছে আমাদের পথপ্রদর্শক। তাদের কাছ থেকে আমরা শিখতে চাই, জানতে চাই। তারা যদি জাতিকে বিভ্রান্ত করে, এটা না আমাদেরকে কষ্ট দেয়। আমি আপনার শোতে মনে হয় বলেছিলাম। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের ক্যারেক্টার নিয়ে একটা এনালাইসিস করে ২৫ টা আমি গুণ বের করেছি তাদের। এর মধ্যে অন্যতম প্রধান গুণ ২-১ টা বলি আরকি। এটা যদিও অপ্রাসঙ্গিক। এটা হচ্ছে তারা মিথ্যে কথা বলে এবং তারা জাতিকে বিভ্রান্ত করে। অধিকাংশ ক্ষেত্রে ২৫ টা এগুলো দিস দ্যা আউট অফ কনটেক্সট। আচ্ছা, আসেন যে আমরা বর্তমান যে সিচুয়েশন এবং আজকের যে বিবৃতি বা সবাই বলতেছে যে আম আ ইউনূস সরকার ফান্ডামেন্টালি ৩ টা কাজ করতে চাচ্ছেন। সেটা হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন। এবং এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা নাগরিক এটা চায়। এটা মনে প্রাণে চায়। কোয়েশ্চেনটা হচ্ছে আসলে তাহলে আজকে ইউনূস সরকার আমরা বলতেছি ইউনূস সরকার নন সাপোর্টেড, নন কোঅপারেটেড এই কথাগুলো আমরা কেন বলতেছি? এখানে কি তাহলে ইউনূস সরকারের কি কোনো ভুলভ্রান্তি নাই? অফ কোর্স রয়েছে। রাজনৈতিক এই যে পলিটিক্যাল পার্টি গুলোর কি কোনো ভুলভ্রান্তি নাই? অফ কোর্স রয়েছে। আমি মোটা দাগে যে করণীয়টা যেটা ইউনূস সরকারকে বলতে চাই সেটা হচ্ছে একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তাদের একটা বড় প্রবলেম হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। তারা তো পলিটিক্যাল কেউ না। তারা এনজিও কর্মকর্তা। বিগত দিনে তারা শিক্ষক ছিলেন, এনজিও চালাইছেন এই সমস্ত। এনজিও চালানো এক জিনিস, রাষ্ট্র চালানো ভিন্ন জিনিস। তবে যারা বিগত দিনে রাষ্ট্র চালিয়েছে, রাষ্ট্রের স্টেক হোল্ডার ছিল, রাষ্ট্রের পার্ট ছিল, যাদের রাষ্ট্র চালানোর ক্ষমতা রয়েছে তাদের সাথে একটা কোঅপারেশন, একটা অলওয়েজ একটা সুন্দর কমিউনিকেশন থাকাটা জরুরি ছিল। এবং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা আ টা আ আ ইয়া ছিল, জরুরি ছিল। মোস্তাফিজ ভাই বলেছেন, ইউনূস সাহেব চিন্তা করতেছেন যে আমেরিকার স্টাইলে নাকি মোস্তাফিজ ভাই মনে হয় বলছেন না হাসিন ভাই বললেন যে, ইউনূস সাহেব আমেরিকান স্টাইলে দেশ চালাইতে চায় বা ইউরোপের স্টাইলে দেশ ওই ইউরোপের স্টাইলে তো বাংলাদেশ চলবে না রে ভাই। বাংলাদেশকে চালাইতে হবে বাংলাদেশের স্টাইলে। বাংলাদেশের কে চালাইতে হবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ভাষা, হরতাল, জ্বালাও, পোড়াও, সন্ত্রাস এর মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে হবে। আপনি তো এগুলো তো ইউরোপে নাই। ওই সভ্য দেশ তো বাংলাদেশ না। আমরা জাতিগতভাবে তো এখনো সভ্য হয়ে উঠতে পারি নাই। পাশাপাশি যে বিষয়টা দেখেন যে এবং ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স এর একটা অভাব তৈরি হয়েছে। বিটুইন দ্য স্টেক হোল্ডার এবং দ্য গভর্নমেন্ট। এটাকে গভর্নমেন্টকেই দায়িত্ব নিয়ে এটাকে কাটিয়ে উঠতে হবে। যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে যাতে এই আস্থা নিশ্চিত হয় যে না আমরা একটা য যৌক্তিক সংস্কার এবং হাসিনার বিচার নিশ্চিত করে আমরা নির্বাচন দিয়ে আমরা দ্রুত চলে যাব। প্রফেসর ইউনূস এখানে থাকতে আসেননি। প্রফেসর ইউনূসের এই ক্ষমতা প্রেসিডেন্ট হওয়া বা প্রধানমন্ত্রী হওয়ার শখও নাই। আমি যতটুকু আমার পলিটিক্যাল এনালাইসিস যতটুকু বুঝি, প্রফেসর ইউনূস গোটা দুনিয়াতে অপরিচিত কেউ না। প্রফেসর ইউনূস জাতিসংঘে যখন তখন ভাষণ দিতে পারতেছে। ইউরোপিয়ান ইউনিয়নকে যখন তখন যেতে পারতেছে, কথা বলতে পারতেছে। মানুষ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হলে কি হবে? সর্বোচ্চ জাতিসংঘে গিয়ে ভাষণ দিবে। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রধানদের সাথে কথা বলবে। প্রফেসর ইউনূসের আ মামলা নিয়া আ ১০০ জনের মধ্যে যে ১০০ জন বিবৃতি দিচ্ছে এর মধ্যে ৭০ জনে ছিল নোবেল লরিয়েট। আ আ কে ১০০ জন নোবেল লরিয়েট যে বিবৃতি দিয়েছে এর মধ্যে মনে হয় প্রায় ৭০ জন ছিল বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এই টাইপের। প্রফেসর ইউনূস তো ওই টাইপের। তার তো এই ক্ষমতাতে থাকা বা এটা তার দরকারও নেই। কিন্তু তার যে থাকতে চায় না এবং সে একটা ভিজিবল থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ভিজিবল যে রিফর্ম হচ্ছে এবং রিফর্মেশন যে কনস্ট্রাকটিভ একটা পর্যায়ে আসছে সেটা তাকে বলা। যে আমরা যতটুকু জানি প্রত্যেকটা কমিশনের রিপোর্ট গুলো মোরলেস কাছাকাছি পর্যায়ে। যেটা আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে। যে আমাদের কাছে চলে আসবে এবং পলিটিক্যাল ঠিক ঐরকম সময় একটা যে ভারতীয় ইন্ধনে ভারতীয় মতদে বাংলাদেশে একটা এনার্কি সৃষ্টি করার দ আ চেষ্টা করা হচ্ছে যাতে ইউনূস সরকার চলে যায় এবং এগুলো যাতে থমকে যায়। এগুলো যদি থমকে দেয়। একটা কথার কথা আমি বলি। জি, জি। মেবি আমি মেবি কারেক্ট মে নট বি কারেক্ট। যদি ইউনূস সরকার চলে যায়, তাহলে এই মুহূর্তে ক্ষমতাটা কে গ্রহণ করবে? আমরা ধরে নিই সেনাবাহিনী নিবে যদি হয়। সেনাবাহিনী যদি নেয় তাহলে সেনাবাহিনীকে আমরা একটা মানি লেবেল করে দিচ্ছি এটা আওয়ামী লীগের আশ্রয়দাতা,
আওয়ামী লীগের লালিত পালিত সেনাপ্রধান যদি এটাই হয়, ইফ ইট ইস দ্য কেস, তাহলে ভারতীয় লোকজন এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত হবে। তারা যে পুনর্বাসিত হয় তাহলে তো প্রবলেমে কে পড়বে? বিএনপি পড়বে। তার পরবর্তীতে গিয়ে জামাতে পড়বে। তো এটা তো বিএনপির কাম্য না, এটা কারোই হতে পারে না। তো এই যে ভিজিবল যে রিফর্ম গুলো হচ্ছে, এই রিফর্ম গুলো ত্বরান্বিত করা এবং জনগণকে, বিশেষ করে স্টেক হোল্ডার কে আশ্বস্ত করা, লুক দিস ইস দ্য অ্যাচিভমেন্ট উই হ্যাভ ডান সো ফার ইন টার্মস অফ দ্য রিফরমেশন। লুক এটা আমরা করেছি, আমাদের সামনে এই কাজগুলো। এবং আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে কখনোই অপোনেন্ট না মনে করে, পলিটিক্যাল পার্টিকে আমি মনে করি এটা শেষ পর্যায়ে দিচ্ছি, পলিটিক্যাল পার্টিগুলোকে বন্ধু ভাবা। লুক, আমার তো রাজনীতি করার আর শখ নাই। আমি বিগত দিনে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই। তোমরা যেহেতু বিগত সময় রাষ্ট্র চালাইছো, আমাকে বলো তো এই অবস্থাতে আমার কি দরকার? whether we are in right track or not, অ্যাডভাইস চান, পলিটিক্যাল পার্টি আপনাকে আ আ আ সহায়তা করবে। পরিশেষে যে কথাটা আসলে বলতে চাই, দেখেন আমরা এখন যেই পর্যায়ে, যেই ক্রান্তি লগ্নে যে পর্যায়ে পৌঁছেছি এবং বিশেষ করে জুলাই অগাস্টের বিপ্লবের মধ্য দিয়ে, এই কথাটা লিখে রাখেন। ইউনূস সরকার যদি, প্রফেসর ইউনূস যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। I repeat, প্রফেসর ইউনূস যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা কেউ ভারতীয় আধিপত্যবাদের জন্য বিগত সময়ে রক্ত ঝরাই নাই এবং কেউ ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। তাই আসেন আমরা প্রফেসর ইউনূসকে যেমনি সহায়তা করব, পাশাপাশি তার কনস্ট্রাকটিভ সমালোচনা করে তার ভুলগুলোকে ধরিয়ে দিয়ে বাকি দিনগুলোতে তারা যেই ৩ টা ফান্ডামেন্টাল বিষয় করতে চাচ্ছে, হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার নির্বাচন, এটা যাতে দ্রুত করতে পারে সে পর্যায়ে আমরা ধৈর্য ধারণ করি এবং তাকে সহায়তা করি। ধন্যবাদ।